Hello everyone. If I ask a question like what is the central bank? I think all of the students and all of you guys know this very well. সেন্ট্রাল ব্যাংকের কাজ কি মেনলি? দেখো যে সেন্ট্রাল ব্যাংকের কাজ নোট ইস্যু করা, গভর্নমেন্টকে হেল্প করা। এটা যেহেতু একটা গভর্নমেন্টের ব্যাংক, সো গভর্নমেন্টকে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে তোমার অ্যাডভাইস দেওয়া অথবা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে করা হয়। আচ্ছা, আরেকটা কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা হলো যে ক্রেডিট কন্ট্রোল করে, একটা দেশের মানি মার্কেট কন্ট্রোল করে, আমাদের দেশের মধ্যে কতটুকু মানি সাপ্লাই হবে এবং এই এই জিনিসটা কন্ট্রোল করে, বা একটা দেশের ইনফ্লেশন রেট কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক। কিন্তু এটা কিভাবে করে? ওকে, এটা আমরা দেখি যে কিভাবে করে। এই পুরো ম্যাটারটা আমি একটা সিনারিওর মাধ্যমে বুঝাই। মনে করো যে এখানে এটা একটা মোবাইল শপ, মোবাইল শপে একটা অফার অফার চলছে, সেটা হলো যে 1,000 টাকার একটা ফোন, সেটা 700 টাকায় সেল হচ্ছে 2 সপ্তাহের জন্য। আচ্ছা, এই অফারটা চলবে 2 সপ্তাহের জন্য। তো এখন কি বলা হচ্ছে যে 1,000 টাকা যেই মোবাইলটা ছিল সেটা এখন 1,000 টাকাতে হচ্ছে না, সেটা 700 টাকাতে হচ্ছে। তো এখন এই ইনফরমেশনটা শোনার পরে সাথে সাথে তুমি মোবাইল শপে গেলা, যাওয়ার পরে গিয়ে দেখলে যে হ্যাঁ আসলেই 700 টাকা দিতে হচ্ছে। তো তুমি তখন চেক করে দেখলা যে তোমার কাছে মাত্র আছে 500 টাকা, 700 টাকা নাই। তাহলে এখন তো তোমার খুব কুইকলি সেই ফোনটা কিনতে হবে। তুমি কিভাবে কিনবা? তো তুমি গেলা কমার্শিয়াল ব্যাংকে কিছু টাকা লোন নেওয়ার জন্য, যাতে তুমি ইনস্ট্যান্ট ওই ফোনটা কিনতে পারো। কমার্শিয়াল ব্যাংকে গিয়ে দেখলা যে এখানে তোমার মতো আরো অনেকেই আছে যারা সেই ফোনটা কেনার জন্যই কমার্শিয়াল ব্যাংকে গেছে লোন নেওয়ার জন্য। আচ্ছা, তো তুমি কমার্শিয়াল ব্যাংকে যখন গেলা, কমার্শিয়াল ব্যাংকের লোক বা সেখানকার এমপ্লয়ি বললো যে আপনি যদি এখন লোন নেন তাহলে আপনি এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমাকে 10% ইন্টারেস্ট হারে আমাকে টাকা ব্যাক দিতে হবে। অর্থাৎ কি বললাম, সে যদি এখন ওখানে গিয়ে যদি 500 টাকা লোন নেয়, তাহলে কমার্শিয়াল ব্যাংকে, মানে 500 টাকা যদি লোন নেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকে তাকে 550 টাকা দিতে হবে, অর্থাৎ 10% বেশি দিতে হবে। 10% যে বেশি দিতে হবে সেই জিনিসটাই হলো ইন্টারেস্ট রেট। কি বললাম এটা? এটা যদি আমি বলি ইন্টারেস্ট রেট, ওকে, এই জিনিসটাকে বলা হয় ইন্টারেস্ট রেট। অর্থাৎ পাবলিক পাবলিক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যকার ট্রানজেকশনে যে রেট আসে সেটা হলো ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এতটুকু আমরা জানলাম। আচ্ছা, এখন ওই যে বললাম যে তুমি যখন ব্যাংকে গেলা, ব্যাংকে যাওয়ার পরে দেখলা যে তোমার মতো আরো অনেকেই কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিচ্ছে। কমার্শিয়াল ব্যাংক আমরা একটা ধরছি যে মনে করো যে এটা ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা, তো এখন কমার্শিয়াল ব্যাংক সবাইকেই লোন দিচ্ছে। তো লোন দিতে দিতে একটা সময় কমার্শিয়াল ব্যাংক চেক করে দেখলো যে তার ব্যাংকে আর টাকা তেমন একটা নেই, মাত্র মনে করো যে 500 টাকা আছে। 15,000 টাকা থেকে 15,000 টাকা থেকে মাত্র 500 টাকা আছে। কেন? কারণ সবাইকে তো টাকা লোন দিয়ে দিছে, এখন টাকা তো সবাই ব্যাক করবে 1 বছর পরে। তো এখন কি 1 বছর কি এই কমার্শিয়াল ব্যাংক কি কার্যক্রম অফ রাখবে? অফ রাখবে না। তখন সে কি করবে? কমার্শিয়াল ব্যাংক তখন যাবে হলো বাংলাদেশ ব্যাংকের কাছে। সে বলবে যে আমার কাছে এখন টাকা নাই, কিন্তু এখন টাকা প্রয়োজন। সে তখন বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে লোন নেবে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক ওই ডিবিবিএল কে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোন দিতে পারি, কিন্তু তুমি যখন তুমি যখন লোনটা ব্যাক করবা, অর্থাৎ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড তুমি আমাকে 5% এক্সট্রা টাকা দিবা। তার মানে কি, সে যদি সেখান বাংলাদেশ ব্যাংক থেকে যদি 5,000 টাকা অথবা 10,000 টাকা যদি নেয়, মনে করে যে 10,000 টাকা নিল, তো সেখান থেকে 10,000 টাকা নেওয়ার পরে তো সে ডিবিবিএল যখন তাকে যখন ব্যাক করবে, তাকে যখন ব্যাক করবে তখন তাকে কত ব্যাক করতে হবে? 5,500। কেন? কারণ সে বলছে যখন আমাকে ব্যাক করতে হবে তখন 5% এক্সট্রা টাকা দিতে হবে। এই যে 5%, দেখো এই 10% যেভাবে আসছে, 5% কিন্তু সেভাবেই আসছে, অনেকটা সিমিলার আছে। বাট এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হলো ব্যাংক রেট। কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় ব্যাংক রেট। আচ্ছা, ইন্টারেস্ট রেট এন্ড ব্যাংক রেটের মধ্যে পার্থক্য কি? এটাই। এখানে পার্থক্য হলো গ্রাহক এন্ড
ব্যাংকের মধ্যকার যে ট্রানজেকশন হয় অ্যান্ড এটার জন্য যে রেট ক্রিয়েট হয় সেটা হলো ইন্টারেস্ট রেট। আর ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংক অথবা ব্যাংক টু ব্যাংক যে রেট ক্রিয়েট হয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে ব্যাংক রেট অনুযায়ী মানি প্রোভাইড করে অথবা মানি লোন দেয়। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম যে ব্যাংক রেট কি আর ইন্টারেস্ট রেট কি। আচ্ছা, তো এখন যেটা বাংলাদেশ ব্যাংক তাকে 40,000 টাকা থেকে, তার কাছে 40,000 টাকা ছিল, সেখান থেকে 40,000 টাকা থেকে আস্তে 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 আহ প্রথমে 10,000 টাকা লোন দিছে বাংলাদেশ ডিবিবিএল কে। তারপরে মনে করো যে এরকম ভাবে আবার আসছে, আবার আসার পরে 5,000 টাকা লোন দিছে, এরকম ভাবে কমতে কমতে মনে করো যে বাংলাদেশ ব্যাংকের কাছেও বাংলাদেশ ব্যাংকের কাছেও 500 টাকা হয়ে গেছে। আর এখান থেকে কি হয়েছে, কমার্শিয়াল ব্যাংক তো নর্মালি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতেছে, পাবলিকে দিতেছে। আচ্ছা, পাবলিকের কাছে আগে যেরকম 500 টাকা জায়গায় 500 টাকা ছিল, 700 টাকা ছিল বা 600 টাকা ছিল, এখন পাবলিকের কাছে ওই যে ব্যাংক লোন পেতে পেতে পাবলিকের কাছে এখন হয়ে গেছে 1,000, তারপর 2,000, এরকম কাছে সবার কাছেই টাকা আছে, মনে করো যে 5,000। কি বলছি বুঝছো? আর এই মোবাইল শপ ওনার কি করছে, এই 700 টাকা যখন অফারটা শেষ, তখন চিন্তা করলো যে অথবা 700 টাকার প্রোডাক্টটা তখন দাম বাড়িয়ে করলো মনে করো যে 1,500 টাকা। কেন করলো? কারণ পাবলিকের কাছে তো টাকা আছে, পাবলিকের কাছে তো টাকা আছে, যে পাবলিক আমি যদি দাম বাড়াই দেই, পাবলিক তো ঠিকই টাকা দিয়ে আমার প্রোডাক্টটা কিনতে পারবে। এই যে দেখো, তোমার 700 টাকা থেকে 1,500 টাকা হয়ে গেল, এইখানেই তোমার ইন্টারেস্ট, সরি, এখানে তোমার ইনফ্লেশন রেট বেড়ে গেল। অর্থাৎ টাকার মূল্য বা ভ্যালু অফ মানি ডিক্রিজ হলো। কি বলছি বুঝছো? তুমি আগে যে প্রোডাক্ট 700 টাকা দিয়ে পেতা, সেই প্রোডাক্ট এখন তোমার কিনা লাগতেছে 1,500 টাকা দিয়ে। অর্থাৎ তোমার 1,500 টাকার প্রোডাক্ট এখন বা তখন ছিল হলো 700 টাকা, অর্থাৎ তোমার ভ্যালুটা কমে গেছে মানে। এই জিনিসটা সেন্ট্রাল ব্যাংক বুঝতে পারছে, যে এখন দেখি যে সেন্ট্রাল ব্যাংক কিভাবে বুঝতে পারছে, যখন দেখছে যে তার কাছে টাকা নাই, তার মানে টাকাগুলো কার কাছে, টাকাগুলো পাবলিকের কাছে। আর পাবলিকের কাছে যদি বেশি টাকা থাকে, তাহলে অটোমেটিক্যালি বিজনেসম্যানের তার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়। তো এখন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক এখন তো যখন দেখলো যে ইনফ্লেশন রেট অনেক বেড়ে গেছে, পাবলিকের কাছে অনেক টাকা চলে গেছে, তো এখন এই জিনিসটা তো কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবে? দুই ভাবে, এখানে কয়েকভাবে কন্ট্রোল করে। এই জিনিসটা কিভাবে কন্ট্রোল করে, এই জিনিসটা আমি বলতেছি। এই জিনিসটি মেইন টপিক, কিভাবে কন্ট্রোল করে। বাংলাদেশ ব্যাংক যখন ডাচ বাংলা ব্যাংকে টাকা দিচ্ছে 5% ব্যাংক রেটে, তখন ডাচ বাংলা ব্যাংক অনায়াসে তার থেকে টাকা নিতে পারছে। আচ্ছা, যদি এই 5% থেকে বেড়ে 10% করে, ঠিক আছে, আমি যদি এটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি, মনে করো যে এইটা আমার বেড়ে 10% করলো। কি বলছো বুঝছো? এখন বাংলাদেশ ব্যাংক যখন ডিবিবিএল কে এই 10,000 টাকাই যদি দেয়, অথবা 500 টাকা দেয় বা 5,000 টাকা দেয়, যেটাই দেয়, যেটাই দিবে না কেন, সেই টাকাটা যখন বাংলাদেশ ব্যাংকে যখন ব্যাক করবে, তখন 10% বেশি টাকা দিয়ে ব্যাক করতে হবে, আগে ছিল যেটা 5%। এই জিনিসটা যখন ডাচ বাংলা ব্যাংক যখন খেয়াল করলো যে আল্লাহ, ব্যাংক রেট তো বেড়ে 5% থেকে যখন 10% হয়েছে, তাহলে তো বাংলাদেশ ব্যাংক থেকে তো টাকা নেওয়া যাবে না বা লোন নেওয়া যাবে না। আচ্ছা, তো কমার্শিয়াল ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংক থেকে যদি সেন্ট্রাল ব্যাংক থেকে যদি লোন না নেয়, তাহলে কি কমার্শিয়াল ব্যাংকে আস্তে আস্তে টাকা ডিক্রিজ হবে আস্তে আস্তে, কারণ লোন তো পাবলিক নিচ্ছেই, অলরেডি সবসময় লোন নিচ্ছে। তো একদিক দিয়ে টাকা আসতেছে না মানে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতেছে না, আর অন্যদিক দিয়ে পাবলিক খালি ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা নিতেছে। তো এখন নিতে নিতে ডাচ বাংলা ব্যাংকেও টাকা অলমোস্ট শেষ, মনে করো যে আবার সেই 500 টাকা আসছে। তো তখন কমার্শিয়াল ব্যাংক কি করবে, তার এই লোনের ইন্টারেস্ট রেট 10% থেকে 20% করে দিবে। ঠিক আছে? কেন করে দিবে? কারণ 20% যদি করি, তাহলে মানে ডাচ বাংলা ব্যাংক চিন্তা করবে, যদি 10% থেকে যদি 20% করি, তাহলে পাবলিক তার থেকে আর লোন নিবে না, কারণ 10% এক্সট্রা দিতে হয়তো বা পাবলিকের কাছে কোনো প্রেশার মনে হচ্ছে না, বাট 20% যদি আমি করি, তাহলে পাবলিকের কাছে অবশ্যই প্রেশার মনে হবে। এই কথা চিন্তা করে হলেও সে পাবলিক আর তার থেকে লোন নিবে না। ঠিক আছে? তো পাবলিক যদি তার থেকে লোন না নেয়,
তা পাবলিকের কাছে কিন্তু টাকা আসবে না, চাইলেই কিন্তু টাকা আসবে না। ওই যে 500 টাকা ছিল, সে যদি কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে যদি লোন না নিতে পারতো, সে কি আর ওই প্রোডাক্টটা কিনতে পারতো? সে কিন্তু ওই প্রোডাক্টটা কেনার চিন্তা ভাবনাও করতো না। চিন্তা করতো যে না, আমার কাছে 200 টাকা কম থাক, আমি এটা আর কিনবো না, আমি অন্য প্রোডাক্ট কিনি যেটা 500 টাকার মধ্যে। তার কিন্তু ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার কাছে ডিমান্ডটা ক্রিয়েট কেন হয়েছিল? কারণ এখানে একটা অপরচুনিটি ছিল কমার্শিয়াল ব্যাংকে লোন নেওয়ার জন্য। আচ্ছা, তো পাবলিকের কাছ থেকে তোমার মনে করো যে পাবলিক আর টাকা নিচ্ছে না, পাবলিকের কাছে যে টাকা ছিল ওই টাকাই আছে, পাবলিক আর এক্সট্রা টাকা ব্যাংকে থেকে নিচ্ছে না বা লোন নিচ্ছে না, পাবলিকের কাছে আর টাকা বাড়তেছে না। ওকে, এখন একই সাথে বাংলাদেশ ব্যাংক আরেকটা কাজ করবে, সেটা হলো যে ডিপোজিট রেট বাড়িয়ে দিবে। ব্যাংক রেট বাড়িয়ে দিছে, যার ফলে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাওয়ার ফলে পাবলিক আর লোন নেয় নাই। আর একই সাথে বাংলাদেশ ব্যাংক কি করবে, ডিপোজিট রেটও ইনক্রিজ করবে। ডিপোজিট রেট ইনক্রিজ, ডিপোজিট রেট ইনক্রিজ করবে। ডিপোজিট রেট জিনিসটা কি? ডিপোজিট রেট হলো বাংলাদেশ ব্যাংক অথবা আমরা আমরা যখন কমার্শিয়াল ব্যাংকে যখন কোনো টাকা রাখি, মনে করো যে আমি আজকে 1 লাখ টাকা কমার্শিয়াল ব্যাংকে রাখলাম 5 বছরের জন্য। তো 5 বছর পরে আমি কমার্শিয়াল ব্যাংক থেকে 5,50,50,000 টাকা অথবা 6 লাখ টাকা আমি নিব। এখানে কত টাকা এক্সট্রা নিচ্ছি? 50,000 টাকা অথবা 1 লাখ টাকা এক্সট্রা নিচ্ছি। এই যে দেখো, এটা আমি কোন ভিত্তিতে নিচ্ছি, কোন মানে কিসের কি ক্যালকুলেশন করে আমি নিচ্ছি। তো আমি যখন টাকা রাখতে যাব তখন আমি চেক করব, তখন আমাকে বলবে যে আপনি যদি 5 বছরের জন্য রাখেন তাহলে আমরা আপনাকে 10% এক্সট্রা টাকা দিব 5 বছর পরে। আচ্ছা, এই যে 10% যে এক্সট্রা টাকা আমাকে দিবে, মানে ডিপোজিট রেটটা কিসের জন্য? পাবলিকের জন্য, যে এই এক্সট্রা টাকাটা পাবলিক পাচ্ছে। আগে কি ইন্টারেস্ট রেটটা হলো তোমার কমার্শিয়াল ব্যাংক পেতো এক্সট্রা টাকাটা, আর ডিপোজিট রেটের যে এক্সট্রা টাকা সেটা পাবলিক পাচ্ছে। আচ্ছা, তো এখন ডিপোজিট রেট যদি বেশি হয়, ঠিক আছে, ডিপোজিট রেট মনে করো যে আগে ছিল 5%, এখন হয়েছে 10%। এই 10% যদি হয় তাহলে দেখো, মনে করো যে বাংলাদেশ ব্যাংক ডাচ বাংলা ব্যাংকে বললো, লোভ দেখালো যে তুমি যদি এখন আমার কাছে ডিপোজিট করো, আমার ব্যাংকে যদি ডিপোজিট করো, তাহলে আমি এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আই উইল ব্যাক ইউ উইথ 10%। তো ডাচ বাংলা ব্যাংক তখন চিন্তা করবে যে এটা আগে 5%, মানে 5% ছিল, এটা এখন 10% হয়েছে। আচ্ছা, তাহলে তো বাংলাদেশ ব্যাংকে টাকা ডিপোজিট করলে তো আরো ভালো হয়। আচ্ছা, তো তখন ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকে টাকা ডিপোজিট করবে। তো ডাচ বাংলা ব্যাংক যখন টাকা ডিপোজিট করবে, তখন একটা সময় ডাচ বাংলা ব্যাংকেও টাকা কমে যাবে। ঠিক আছে, ওই যে আবার 500 টাকাই আসবে। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকে যদি টাকা কমে যায়, তখন ডাচ বাংলা ব্যাংক কিভাবে পাবলিকের কাছ থেকে টাকা নিবে? সেম পলিসি অবলম্বন করবে। তো ডাচ বাংলা ব্যাংক তখন তাদের ডিপোজিট রেটও বাড়িয়ে দিবে। আগে মনে করো যে ডাচ বাংলা ব্যাংকের আসলে 10%, ডিপোজিট রেট আসলে 10%, সেখান থেকে বেড়ে 20% করছে অথবা 15% করছে। 50% লিখি, 15% করছে। এই জিনিসটা পাবলিক যখন দেখবে যে আমি যখন দেখবো বা পাবলিক যখন দেখবে যে আমি যদি এখন কমার্শিয়াল ব্যাংক থেকে যদি টাকা লোন না নিয়ে উল্টা কমার্শিয়াল ব্যাংকে যদি টাকা রাখি, তাহলে আমাকে তো আগে 10% ছিল, এখন 15% দিবে, মানে 5% এক্সট্রা দিবে, তাহলে তো এটা আমাদের জন্য লাভ। তখন পাবলিক কি করবে? পাবলিকের নিজের টাকা একটা পিরিয়ড পর্যন্ত, 5 বছর হতে পারে বা 10 বছর হতে পারে বা 3 বছর 2 বছর, যেটাই হতে পারে, ওই পিরিয়ড পর্যন্ত টাকাটা কমার্শিয়াল ব্যাংকে রাখবে। কমার্শিয়াল ব্যাংক কি করবে? ওই ডিপোজিটেড মানি দিয়ে তাদের ডিপোজিটেড মানি যখন আসতে থাকবে, তখন এই 500 টাকা হয়ে যাবে মনে করো যে 50,000 টাকা। ঠিক আছে, এই 500 টাকা হয়ে যাবে 50,000 টাকা, কারণ সবাই কিন্তু টাকা রাখতেছে, তাদের নিজেদের লাভের জন্য টাকা রাখতেছে ডাচ বাংলা ব্যাংকে। তো ডাচ বাংলা ব্যাংকেও টাকা, এখানে লিকুইড মানি তখন বেশি হয়ে গেল। তো এই লিকুইড মানি কিছু টাকা বাংলাদেশ ব্যাংকে প্রোভাইড করলো। কেন? কারণ ওই যে বাংলাদেশ ব্যাংক যখন তাকে ব্যাক করবে, তখন উইথ 10% ইন্টারেস্ট ব্যাক, ডিপোজিট রেট ব্যাক করবে। তো এখন এখানে বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু টাকা আছে। তো আস্তে আস্তে এই 500 টাকা থেকে বাংলাদেশ ব্যাংকে আবার সেই 40,000 টাকা, অথবা মনে করো যে তখন হয়ে গেল 1 লাখ টাকা। 1 লাখ টাকা হয়ে গেল বাংলাদেশ ব্যাংকে। এখন এই মোবাইল শপ ওনার কি করবেন? মোবাইল শপ ওনার যখন দেখবে যে পাবলিকের কাছে তো এখন টাকা নাই, কেন টাকা নাই? কারণ সব টাকা তো ব্যাংকে চলে গেছে।
তো মোবাইল শপ ওনার তখন চিন্তা করবে যে আচ্ছা আমি এই 1500 টাকা করে তো লাভ নাই, কারণ আমার একটাও সেল হবে না, আমি এটা 700 টাকাও না, আমি এটা এখন 500 টাকা করে দিই, 500 টাকা করে দিই, 500 টাকা করলে হয়তো এখন সেল আসবে। তখন দেখো, তোমার কাছে কিন্তু 500 টাকা ছিল তখন একবারে প্রথমে। সু- তো তুমি তখন চিন্তা করলা যে আমার কাছে কিন্তু 500 টাকা ছিল, আমি এখন সেই 500 টাকা দিয়ে কিন্তু এখন আমি প্রোডাক্টটা কিনতে পারি, যদি তখন না কিনতাম তাহলে আমি এখন কিনতে পারবো। তো এই যে দেখো পুরা কাহিনীটা কি হলো, যে বাংলাদেশ ব্যাংক, তো এখানে তোমার যখন 1500 টাকা থেকে যখন 500 টাকা আসছে, তখন কিন্তু অটোমেটিক্যালি যে 1500 টাকা থেকে আবার 500 টাকা আসছে, তখন তোমার ইনফ্লেশন রেট কমে গেছে। অর্থাৎ ইনফ্লেশন রেট কমে যাওয়া অর্থাৎ তোমার একটা দেশের জন্য আহ, এটা ভালো, মানে যত ইনফ্লেশন রেট কম থাকবে একটা দেশের জন্য তত ভালো। এর দ্বারা বোঝায় যে এই দেশের মানি ভ্যালু অথবা ভ্যালু অফ মানি অনেক বেশি। আচ্ছা, কিভাবে কন্ট্রোল করে এই এই একটা সিনারিও তো বুঝতে পারছো তাই তো, যে বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংক রেট কমানো বাড়ানোর মাধ্যমে অনেকটা ইনফ্লেশন রেট কন্ট্রোল করতে পারে। আবার ডিপোজিট রেট ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমেও তোমার ইনফ্লেশন রেট, ডিপোজিট রেট ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে তোমার ইনফ্লেশন রেট কন্ট্রোল করতে পারে। তো এই জিনিসটাকে বলা হয় ব্যাংক রেট পলিসি। কি বলা হয়? এই যে যে পলিসিটা অবলম্বন করলো সেন্ট্রাল ব্যাংক, এই জিনিসটাকে বলা হয় ব্যাংক রেট পলিসি। ঠিক আছে? এই পলিসিটা যখন এই যে পলিসিটা কখন অবলম্বন করে বা কখন অ্যাপ্লাই করে, যখন দেখে যে ইনফ্লেশন রেট বেড়ে যায়, এইভাবে তোমার মানি কন্ট্রোল করে বা ক্রেডিট কন্ট্রোল করে। আরো ওয়ে আছে। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক মাঝে মধ্যে আর কি আমাদের মানে পাবলিকদের গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে। আচ্ছা, গভর্নমেন্ট সিকিউরিটি জিনিসটা কি? আমি এক কথায় বলি, সরকারের যখন লোনের দরকার হয় বা টাকার দরকার হয়, তখন যদি সেটা পাবলিকের কাছ থেকে সেই লোন নেয় অথবা কোনো টাকা ধার নেয়, অ্যান্ড টাকা ধার নেওয়ার পরিবর্তে টাকা ধার নেওয়ার সাথে যখন একটা ডকুমেন্ট পাবলিকে দেয়, সেই ডকুমেন্টটা হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ। এখানে আমি একটা জিনিস লিখছি যে গভর্নমেন্ট সিকিউরিটি, এরকম ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট গুলো হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ। অর্থাৎ তোমার গভর্নমেন্টের যখন টাকা দরকার হয়, পাবলিক তখন গভর্নমেন্টকে টাকা দেয়। এখন পাবলিক কেন টাকা দিবে? পাবলিককে এরকম লোভ দেখায় যে তুমি যদি আমাকে টাকা দাও, আমি তোমাকে এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড 5% এক্সট্রা টাকা দিব। তখন পাবলিক চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, 5% এক্সট্রা টাকা যদি দেয়, পাবলিক আগে জিনিসটাকে মেজার করবে যে 5 বছর পরে যদি আমার 5% এক্সট্রা টাকা দিলে কি আমার লাভবান হবে কিনা। আচ্ছা, তো পাবলিক যখন এটা মেজার করে যখন দেখলো যে না, এটা লাভবান হবে, তো তখন আর কি গভর্নমেন্ট কে তখন ওই পাবলিক টাকা দেয়, অ্যান্ড গভর্নমেন্ট এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড ওই 5% এক্সট্রা টাকা দেয়। তো পাবলিক যখন ওই গভর্নমেন্টকে যখন ওই টাকাটা দিল, ওই অ্যামাউন্ট টাকা দিল, তখন গভর্নমেন্ট কি করবে? ওই টাকার পরিবর্তে গভর্নমেন্ট পাবলিককে একটা কিছু ডকুমেন্ট দিবে, কাগজপত্র দিবে বা প্রমাণপত্র দিবে যে পাবলিক এইটা কিনছে। ওই ডকুমেন্টটা হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ। আচ্ছা, এটার পার্সেন্টেজ নর্মালি একটু কম থাকে, তারপরও পাবলিক এটা কিনে। কেন কিনে? কারণ গভর্নমেন্ট এই জিনিসটা হলো পুরোপুরি 100% রিস্ক ফ্রি। কেন রিস্ক ফ্রি? গভর্নমেন্ট কখনো দেউলিয়া হয় না, এটা আমরা জানি। কেন হয় না? কারণ গভর্নমেন্ট যতই লোন থাকুক না কেন, গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়, পরবর্তী গভর্নমেন্টের মাথায় বা উপরে সেই বোঝাটা আসে, যে ওই লোনের বোঝাটা আসে। তো গভর্নমেন্ট এটা চেঞ্জ হয় না। আর সেন্ট্রাল ব্যাংকে যতদিন টাকা থাকে, এই দেশ যতদিন থাকবে, ততদিন এই গভর্নমেন্ট সিকিউরিটিজ এর কোনো রিস্ক নাই। অর্থাৎ গভর্নমেন্ট তো এটা তার নিজের টাকা থেকে আমাদের ব্যাক দিবে। তো গভর্নমেন্টের কাছে যদি টাকা শেষ হয়ে যায়, পাবলিকের কাছ থেকে টাকা নিতে থাকবে। পাবলিক মানে কোনো না কোনো পলিসি অ্যাপ্লাই করে সেন্ট্রাল ব্যাংক পাবলিকের কাছ থেকে টাকা নিতে থাকবে। নিতে নিতে যখন দেখবে যে পাবলিকের কাছেও তেমন টাকা নাই, গভর্নমেন্টের কাছেও টাকা নেই, তখন তো দেশ অলরেডি অচল হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত যেতে অনেক সময়। তো গভর্নমেন্ট সিকিউরিটিজ এই জিনিসটা পুরোপুরি রিস্ক ফ্রি বলা যায় এই কারণে যে গভর্নমেন্ট যতদিন আছে, ততদিন গভর্নমেন্ট আমাদের টাকাটা ব্যাক দিতে পারবে। আর গভর্নমেন্ট ততদিনই আছে যতদিন দেশ আছে। আচ্ছা, এখন আমরা কি ডিরেক্টলি গভর্নমেন্টের বাসায় গিয়ে আমরা এই সিকিউরিটিসটা পারচেস করবো, বা বা সরকারকে আমাকে ডিরেক্টলি বাসায় গিয়ে লোন দিব? না। আমরা কিভাবে দিব? প্রথমত, গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকে বলবে যে এরকম একটা গভর্নমেন্ট সিকিউরিটিস এরকম একটা মেক করতে, বা সেন্ট্রাল ব্যাংকে এরকম একটা থাকবে যে গভর্নমেন্ট যদি তোমরা লোন দিতে চাও বা তোমরা যদি গভর্নমেন্ট সিকিউরিটিস কিনতে চাও, তাহলে তোমার এই জিনিসটা মানে তুমি এখান থেকে কিনতে পারবা। তো সেন্ট্রাল ব্যাংক কি করবে? কমার্শিয়াল ব্যাংকের সাথে ডিল করবে।
আর কমার্শিয়াল ব্যাংক পাবলিকের সাথে ডিল করবে। আমরা জানি যে মানে we cannot get any direct financial service or banking service from a central bank, so we always go for commercial bank to get any financial or banking service. তো আমরা যখন কমার্শিয়াল ব্যাংকের কাছে যাব, তখন কমার্শিয়াল ব্যাংক তখন আমাদের সেম অফারটা করবে যেই অফারটা সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে করছিল। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে কি অফার করছিল? সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে বলছে যে আহ, তুমি আমাদের এই গভর্নমেন্ট সিকিউরিটিসটা পারচেস করো। তুমি যদি পারচেস করো তাহলে আমি মানে এই পিরিয়ড শেষে বা মেয়াদ শেষে তখন আমি তোমাকে 5% এক্সট্রা টাকা দিব। আচ্ছা, 5% এক্সট্রা টাকা দিব। তো কমার্শিয়াল ব্যাংক তখন চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যদি আমি এখন আমি সেন্ট্রাল ব্যাংকে কিছু টাকা দেই বা গভর্নমেন্টকে টাকা দেই, ঠিক আছে, বা আমি গভর্নমেন্ট সিকিউরিটিসটা কিনি, তাহলে আফটার এন্ড অফ দ্য পিরিয়ড সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে তোমার 5% এক্সট্রা টাকা দিবে। তো কমার্শিয়াল ব্যাংক এরকম একটা পার্সেন্টেজ ক্রিয়েট করলো যে 7% করো, যে পাবলিক অথবা 7% না, এখানে মনে করো যে 3% অথবা 5% মনে করো, বা 3% বলি এখানে। পাবলিক কমার্শিয়াল ব্যাংকে যাবে, যাওয়ার পরে দেখবে যে একটা গভর্নমেন্ট সিকিউরিটিস আছে, এটা আমি পারচেস করি। পারচেস করলে 2 বছর পরে আমি যখন আহ, ওই টাকাটা পারচেসকৃত বা ক্রয়কৃত ওই টাকাটা যখন আমি ব্যাক পাবো, তখন 3% এক্সট্রা টাকা পাবো। আচ্ছা, তখন পাবলিক কি করলো? পাবলিক তাকে ওই টাকাটা দিল এবং ডিবিবিএল অথবা কমার্শিয়াল ব্যাংক তাকে ওই ডকুমেন্টটা দিল, এই সিকিউরিটিসটা দিল। আর হলো ও পাবলিক কমার্শিয়াল ব্যাংকে কি দিল? টাকা দিল। তো সেম ভাবে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে সেম, সেন্ট্রাল ব্যাংকে টাকা দিল আর সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে ওই ডকুমেন্টটা দিল। তো সেন্ট্রাল ব্যাংকের কাছে কিন্তু তখন টাকা আসলো। এখন দেখে যে 5% দিলে আসলে কমার্শিয়াল ব্যাংক এতটা কিনতেছে না, তখন সেন্ট্রাল ব্যাংক কি করবে? 5%-এর জায়গায় তখন 7% করে দেবে। তখন চিন্তা করবে যে 7% তাহলে একটু বেশি হয়। আচ্ছা, 7% যদি করে, তখন কমার্শিয়াল ব্যাংক ডিরেক্টলি এখান থেকে 5% করে দেবে। আচ্ছা, 5% যদি এখানে করে, তখন পাবলিক চিন্তা করবে যে না, 3% একটু কম হলো, 5% একটু বেশি। আচ্ছা, 5% যদি করে, তখন পাবলিক আবার কিনতেছে সিকিউরিটিজ। পাবলিকের কাছে যদি টাকা তখন মনে করো যে বেশি হয়ে যায়, 5% হওয়ার ফলে টাকা তখন কমার্শিয়াল ব্যাংকে দিবে। আর কমার্শিয়াল ব্যাংকে দিতে দিতে তখন আস্তে 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 পাবলিকের কাছ থেকে টাকা কমে যাবে। মনে করো যে 1,000 টাকা থেকে 50 টাকা আসলো, অথবা 500 টাকা আসলো, বা হ্যাঁ 500 টাকা বা 50 টাকা আসলো, 500 টাকাই দিই। দেখো, সেন্ট্রাল ব্যাংক কিন্তু এই পার্সেন্টেজ কন্ট্রোল করার মাধ্যমে পাবলিকের 1,000 টাকা থেকে 500 টাকা আনতে পারতেছে। আর যদি 5% থেকে যদি 3% করতো, তাহলে কিন্তু পাবলিক আরো দিত না। তখন কমার্শিয়াল ব্যাংক মনে করতো 1% করতো, তখন পাবলিক চিন্তা করতো যে আরো দিব না, আমি এখন সিকিউরিটি দিবই না, কিনবই না, সরি। তখন এই 1,000 টাকা যারাও দু একজন কিন্তু ওই 1,000 টাকা না কিনে, তখন ওইটা হয়ে যাবে 1,500 টাকা। তো এই পার্সেন্টেজ প্লাস মাইনাসের মাধ্যমে কিন্তু পাবলিকের এই 1,500, 1,500 এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারতেছে। তো জিনিসটা কি হলো? যে তোমার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক সিকিউরিটিজ কেনাবেচার মাধ্যমে বা সিকিউরিটিজ তোমার সেলিং এর মাধ্যমে তোমার পাবলিকের ক্রেডিট কন্ট্রোল করতে পারতেছে। আরেকটা জিনিস আমি একটু মেনশন করি যে দেখো, যেহেতু এইটা তোমার 100% রিস্ক ফ্রি, তাহলে 1% হইলেও তো পাবলিক এটা কিনতে পারে। মানে যে কেউ তো এটা, সবাই কেন তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে না? এটাও একটা কোশ্চেন হতে পারে তোমাদের। এটা যদি কোশ্চেন হয়, তাহলে এটার অ্যান্সার আমি বলি যে প্রথম কথাটাই হলো যোগ্যতার অভাব। সবাই এই সিকিউরিটিসটা কিনতে পারে না, যদিও এটা সবার জন্য উন্মুক্ত, তারপরেও এটা সবাই কিনতে পারে না। কেন কিনতে পারে না? প্রথমত কি বললাম? যোগ্যতার অভাব। কি যোগ্যতার অভাব? নর্মাল পার্সন এটা কিনতে পারবে না। কোনো ব্যাংক হোক, ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজ হোক, বিগ ইনভেস্টর হোক, অথবা বিগ বিজনেসম্যান হোক, তারাই এসব কিনতে পারে। আচ্ছা, জেনারেল পিপল সরাসরি সিকিউরিটি ক্রয় করতে পারে না নর্মালি। নর্মালি এটা কোনো ব্যাংক অথবা ব্রোকারের মাধ্যমে এটা কিনতে হয়। আচ্ছা, এটা কেনার জন্য মিনিমাম এটা মিনিমাম কেনার জন্য মিনিমাম টাকা লাগে হলো 1 কোটি থেকে 50 লাখ টাকার মতো লাগে। আচ্ছা, এখন তারপরেও
এটা 1 কোটি টাকা থাকলেও মানুষে কিনতে পারবে না। কিছু কিছু মানুষ কিনতে পারবে না, কেন কিনতে পারবে না? আমার মনে করো যে আমরা অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি মেম্বার, আমাদের কাছে 1 কোটি টাকাই আছে, আমাদের কাছে আর কোনো টাকা নেই। তখন আমরা যদি পুরো টাকাই যদি গভর্নমেন্ট সিকিউরিটিজ যদি পারচেস করি, তাহলে আমাদের কাছে আর কোনো টাকাই থাকবে না। ইনস্ট্যান্ট যদি আমাদের কেউ অসুস্থ হয় বা কেউ যদি কোনো দরকার হয়, তাহলে কিন্তু আমরা তখন বিপদে পড়বো। কেন বিপদে পড়বো? গভর্নমেন্ট সিকিউরিটিজ সহজে লিকুইড মানিতে কনভার্ট করা যায় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মানে এক হলো এটা সরকারি সরকারি কার্যক্রম করতে এমনি একটু লেট হয়, আর দ্বিতীয়ত তোমার এটা লিকুইড মানিতে কনভার্ট করা যায়ই না। এটা তোমার মেয়াদ শেষে এটা লিকুইড মানিতে কনভার্ট করতে হবে, হুট করে মেয়াদের আগে তুমি এটা লিকুইড মানিতে কনভার্ট করতে পারবা না। তো তোমার যদি ইনস্ট্যান্ট টাকা দরকার হয়, তুমি কিন্তু মেডিকেল পারপোসে তোমার যদি টাকা দরকার হয়, তুমি কিন্তু তখন টাকা পাবা না। তো সরকার এই যে পাবলিককে এই বিপদে ফেলানো, এই জিনিসটা সরকার চায় না। তো হ্যাঁ, হয়তো পাবলিক লোভে পড়ে এটা কিনতে পারে, বাট সরকার তো বুঝতেছে, সরকার চায় না যে কেউ লোভে পড়ে হলেও এই এরকম রিস্ক নিয়ে এরকম ভাবে কিনুক। সরকার চায় তাদের থেকে টাকা, যাদের কাছে 1 কোটি টাকা কিছুই না, 100 কোটি টাকা তার কাছে আছে, বাট 1 কোটি টাকা যদি সরকারকে দেয়, তাহলে সরকারও লাভবান হবে। আর এতে যে টাকা দিচ্ছে সেও লাভ, মানে সে এতটা ক্ষতিগ্রস্ত হবে না যদি বিপদেও পড়ে। যার কাছে 100 টাকা আছে, তার কাছে 1 কোটি টাকা যদি চলেও যায়, এতটা কিন্তু ইফেক্ট পড়ে না তার কাছে। আচ্ছা, তো গভর্নমেন্ট চায় তাদের কাছ থেকে টাকাগুলো নিতে, নর্মাল বা জেনারেল পিপলদের কাছ থেকে টাকা না নিতে চায়। তো এর জন্য অনেক ভেরিফিকেশন হয়। তো সবাই আর কি গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনতে পারে না, এই কারণেই সবাই গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে না। কি বলছে বুঝছো? এটা হলো, মনে করো যে সেন্ট্রাল ব্যাংক এভাবেই তোমার, এই যে বললাম যে তার পার্সেন্টেজ হ্রাস মানে ইনক্রিজ এন্ড ডিক্রিজের মাধ্যমে তোমার পাবলিকের ক্রেডিট কন্ট্রোল করতে পারবে, পাবলিকের কাছে কত টাকা থাকবে না না থাকবে এটা কন্ট্রোল করতে পারতেছে। এই যে আমি যে সিস্টেমটা যে বললাম, পুরো সিস্টেম মানে যে বইটা গভর্নমেন্ট সিকিউরিটি সেলিং এর মাধ্যমে যেভাবে ক্রেডিট কন্ট্রোল করা হয়, এই পুরো সিস্টেমটা হলো তোমাকে বলা হয় ওপেন মার্কেট পলিসি। ঠিক আছে, জিনিসটা আমি একটু লিখে দিই, ওপেন মার্কেট পলিসি। ওকে। আচ্ছা, আরেকটা আছে, আরেকভাবে তোমার ক্রেডিট কন্ট্রোল করতে পারে। সেটা হলো, যদি আমরা বলি যে এইটা তোমার, না এটা কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পাবলিক। আচ্ছা, নর্মালি কি হয় দেখো, পাবলিক যদি কমার্শিয়াল ব্যাংকে 1,000 টাকা দেয় অথবা ডিপোজিট করে, মনে করো যে 1,000 টাকা ডিপোজিট করতেছে, কেন? কারণ আফটার এন্ড অফ দ্য পিরিয়ড কমার্শিয়াল ব্যাংক তাকে 1,200 টাকা দিবে। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংকের কাছে যখন 1,000 টাকা আসে, তো কমার্শিয়াল ব্যাংক তখন আরেকজনকে, মনে করো যে এই থার্ড পার্সন, ওকে কিছু টাকা লোন দিবে, ওই 1,000 টাকা থেকে লোন দিবে। তো সে যখন আবার টাকা ব্যাক করবে, সে যখন টাকাটা ব্যাক করবে উইথ ইন্টারেস্ট, এক্সট্রা টাকা ব্যাক করবে। মনে করো যে তাকে টাকা দিল 1,300 টাকা, ওই এক্সট্রা যে 1,300 টাকা থাকবে, 300 টাকা থাকবে, 300 টাকা থেকে 200 টাকা তাকে দিবে, মানে 1,200 টাকা দিবে না, এক্সট্রা যে 200 টাকা দিবে, 200 টাকা তাকে দিবে, আর 100 টাকা হলো ব্যাংকের, মনে করো যে প্রফিট। ঠিক আছে, 100 টাকা হলো ব্যাংকের প্রফিট। মেইন কাজ তো এভাবেই হয়। আচ্ছা, যদি এখন আমরা বলি যে এটা আমরা মুছি, যে এখানে কাজগুলো কি কি হচ্ছে তাহলে। হুম। যখন সে 100 টাকা দিচ্ছে, 100 টাকা 1,000 টাকা যখন দিচ্ছে, সে তাকে 1,000 টাকা দিতে পারবে না, 1,000 টাকা দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ তার কাছে 200 টাকা রিজার্ভ রাখতে হবে। 1,000 টাকা যখন তাকে দেয়, 200 টাকা রিজার্ভ রাখতে হবে, যেটাকে বলা হয় PRR, যেটার ফুল ফর্ম হলো ক্যাশ রিজার্ভ রেশিও। যেটা আমি যদি জিনিসটা লিখে দিই, PRR, PRR হলো ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, এই তোমার 200 টাকা এখানে রিজার্ভ রাখতে হবে। এখন তোমার এই 200 টাকাটা কোন ভিত্তিতে রাখলো? দেখো, 200 টাকা কিন্তু 1,000 টাকার কত পার্সেন্ট? 20%।
এই 20% কমার্শিয়াল ব্যাংকের রাখতে হবে। এটা যদি আমরা বলি কমার্শিয়াল ব্যাংক, এটা বুঝে গেছে। এই 20% সিলেক্ট করে দিবে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে বলবে যে তুমি 20% টাকা রিজার্ভ রাখো, অর্থাৎ তোমার এই 20% টাকাটা সেন্ট্রাল ব্যাংকে রাখতে হবে। এখন এই 20% টাকাটা মানে সিলেক্ট করে দেওয়ার ফলে সে কিন্তু এই 200 টাকা কিন্তু ইউজ করতে, অর্থাৎ সে পাবলিককে 1000 টাকা ফুল দিতে পারতেছে না, 800 টাকা দিতে পারতেছে। এটা যদি 20% এখানে রিজার্ভ রাখে সেফটি ইস্যুর জন্য, মানে সেফ থাকার জন্য, যদি ইনস্ট্যান্ট যদি কোনো বা ইমার্জেন্সি যদি কোনো টাকা দরকার হয় বা একবারে টাকা শেষ হয়ে গেল, তখন আর কি 10% টাকা থেকে এগুলো ইউজ করে যদিও, কিন্তু তারপরও এই যে সিলেক্ট করে দিল 20%, এখন সে 800 টাকার উপরে সে লোন দিতে পারবে না। তো তার মানে পাবলিকের কাছে 800 টাকার বেশি থাকবে না। সেন্ট্রাল ব্যাংক যদি এখানে 10% দিত, 20% না দিয়ে যদি 10% দিত, 10% দিচ্ছে, তাহলে সে রাখতো কত? 100 টাকা। আর লোন দিতে পারতো কত? 900 টাকা। পাবলিকের কাছে তখন 900 টাকা থাকতো, 100 টাকা এক্সট্রা থাকতো। তো সেন্ট্রাল ব্যাংক কিন্তু এই পার্সেন্টেজ কন্ট্রোলিং এর মাধ্যমে পাবলিকের কাছে কত টাকা থাকবে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছে। এটাও কিন্তু একটা ওয়ে যে তোমার সেন্ট্রাল ব্যাংক তোমার ক্রেডিট কন্ট্রোল যে কিভাবে করে এই পার্সেন্টেজের মাধ্যমে, এই পার্সেন্টেজটাকে বলা হয় তোমার সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্রেডিট কন্ট্রোল সিস্টেম। এখানে যেগুলো ক্রেডিট কন্ট্রোল সিস্টেম পলিসি সম্পর্কে বলা হয়েছে, এগুলো ছাড়াও অনেক ধরনের পলিসি একটা সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্লাই করতে পারে, যেরকম এসএলআর, তারপরে ক্রেডিট রেশনিং, মার্জিন রিকোয়ারমেন্ট, ক্রেডিট সিলিং, কাস্টমার ক্রেডিট রেগুলেশন। এগুলো সম্পর্কে আমরা এক ভিডিওতে তো সবকিছু আর বলা যায় না, ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এগুলো সম্পর্কে আমরা আরেকটা ভিডিওতে, অন্য ভিডিওতে আলোচনা করব। ওকে, ধন্যবাদ।